কষ্ট লাগে ভাবতে যে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান, এইরকম গণঅভ্যুত্থান যেহেতু পাকিস্তান আমলে ৬৯ গণঅভ্যুত্থানের কথা মনে নেই, তখন একেবারেই ছোট। তার মানে আমাদের জীবনে আমরা গণঅভ্যুত্থান বলতে তার যে ভয়ঙ্কর একটা রূপ বা ভয়ঙ্কর বলব না, তার একটি বিশাল রূপ, ভয়ঙ্কর নেগেটিভ অর্থে হয়ে যায়। একটা বিশাল রূপ যেখানে লক্ষ, লক্ষ মানুষের অংশগ্রহণ। এইরকম গণঅভ্যুত্থান কিন্তু আমরা আমাদের জীবনে আমরা আরেকটা দেখেছি। সেটা হচ্ছে ৯০-এর গণঅভ্যুত্থান। কিন্তু তার ব্যাপকতা কিন্তু এরকম ছিল না। যেটা ২৪-এ ঘটেছে। সেই গণঅভ্যুত্থান কোথায় হারায় গেল? সেই গণঅভ্যুত্থানের চেতনা কোথায়? আজকে গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো কে কোথায় আছে? চিন্তা করেন, সেটা চিন্তা করলে কষ্ট লাগে। সেই কষ্টটা আরো তীব্র হলো রুমিন ফারহানা, বিএনপির একসময় নেত্রী, এখন স্বতন্ত্র সদস্য, যাকে আমি বলি যে সংসদের একমাত্র বিরোধী দল। তিনি বেশ চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন এবং তার এই ব্যাখ্যাটাকে একেবারে উড়ায় দেওয়া যাচ্ছে না। যেমন তিনি বলছেন, বাংলাদেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণঅভ্যুত্থান হবে না। কেন হবে না? তার ব্যাখ্যাটা শুনলে বেশ অবাক হবেন না, কষ্ট লাগে, কিন্তু সত্য। দেখেন কি বলছেন তিনি। বলছেন, গণঅভ্যুত্থানের যে স্বপ্ন ছিল ২৪-এ, মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো। গণঅভ্যুত্থানে যে স্বপ্ন ছিল ২৪-এ, শেষবারের মতো মানুষ তার জীবন বাজি রেখেছিল, সত্য। তারপর যখন দেখলো এটা কতিপয় মানুষের নিজস্ব সম্পত্তি, এটা বাংলাদেশে উগ্রবাদের নতুন উত্থান, অদ্ভুতভাবে কিছু নেই থেকে শত কোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা প্রকল্প, তখন স্বাভাবিকভাবেই গণমানুষ হাজারবার, লক্ষবার, কোটিবার চিন্তা করবে এইরকম গণঅভ্যুত্থানে যাওয়ার আগে। তার মানে কি? আমরা এই গণঅভ্যুত্থানকে যদি মহান করতে পারতাম, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যদি তৃপ্তি বোধ করতাম যে না, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা অনেক ভালো, ভালো জিনিস পেয়েছি, তাহলে কিন্তু এই গণঅভ্যুত্থানটা একটা শক্তি হতো। মানুষ যদি কোনো শাসকরা বা সরকার ফ্যাসিস্ট রূপ ধারণ করতে যায়, এই মানুষ রুখে দাঁড়াবে। কিন্তু এই গণঅভ্যুত্থানের পরিণতিটা এত করুণ হয়ে গেল, যেটা আমার কাছে খুব কষ্ট লাগছে। আজকে প্রসঙ্গক্রমে বলি, আজকে নাহিদ ইসলামকে দেখলাম গণঅভ্যুত্থানের নেতা। ১১ দলীয় জোটের সমাবেশ রংপুরে। বিশ্বাস করেন, ক্যামেরাটা যখন নাকি লং শটে ধরলো পুরো মাঠে, আমি দেখলাম যে শুধুই ধর্মীয় পোশাক পরা। কিন্তু এই নাহিদ ইসলাম বিশাল বিশাল মিছিলের নেতৃত্ব দিয়েছে। সেখানে কার মাথায় টুপি, কার মাথায় টুপি না, এইটা অপ্রাসঙ্গিক ছিল। কারণ আমজনতা ছিল, কোনো ধর্মীয় পোশাক পরা নির্দিষ্ট গোষ্ঠী ছিল না। তার মানে টুপি পরা হয়তো ছিল, দাড়ি টুপি পরা ছিল, কিন্তু তার বাইরে অসংখ্য সাধারণ মানুষ ছিল। অনেক আধুনিক এই তরুণ প্রজন্মের তাদের অংশগ্রহণও ছিল। সেই তরুণ প্রজন্ম কিন্তু এখন নেই। এখন দেখেন, এখানে ক্যামেরাটা যখন নাকি ধরলো, আমি কয়েকবার দেখলাম কয়েকটা শট, তাতে আমি এনসিপির সেই তরুণদের চেহারাগুলি আমি আর দেখলাম না। তাদেরও একটা যে নিজস্ব একটা বলয়, সেই বলয়টা হারায় গেছে জামাত ইসলামের ধর্মীয় পোশাকের আবরণে। হইল এটা? আমরা তো এটা চাইনি। আমরা চাইছি তরুণদের একটা গণতান্ত্রিক উত্থান। কোথায় সেটা? রুমিন ফারহানা বলছেন, ২৪-এর গণঅভ্যুত্থানে হিজাব পরা এবং হিজাব ছাড়া নারীরা, হিজাব পরা এবং হিজাব ছাড়া নারীরা যেভাবে অংশ নিয়েছিলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়
সেই পরিবেশ কেন রক্ষা হলো না? সেটা তো আমার কথা একটু আগে বললাম। যে কই নাহিদ ইসলামদের নেতৃত্বের যেই মিছিলগুলি দেখতাম বিশাল বিশাল, সেই মিছিলের চেহারা, সেই মিছিলের পরিবেশ, সেই মিছিলের পোশাক পরিচ্ছদ, পরিবেশ কোনো কিছুই তো পাওয়া যায় না। এখন শুধু একই একটা দলের আওয়াজ শোনা যায়, ধর্মীয় আওয়াজ তার মধ্যে, আর তো কোনো কিছু নেই। বাংলাদেশ তো সব ধর্মের, সব বর্ণের, সব সম্প্রদায়, সেই সম্মিলনটা কোথায় আমার হলো প্রশ্ন, সেটা তো নাই। ২৪-এর অভ্যুত্থানে ঠিক পরেই মুক্তিযুদ্ধের মোরাল এবং ভাস্কর্যগুলো কারা ভাঙলো? বলা হচ্ছে না এটা তো শেখ মুজিব শেখ হাসিনার করেছে, কিন্তু বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য কারা ভাঙলো? মুক্তিযুদ্ধের মুরাল কারা ভাঙলো? ৭১ আর ২৪-কে কেন মুখোমুখি করা হলো সেই প্রশ্নও তোলেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময় দেশে ভয়াবহ উগ্রবাদের উত্থান হয়েছে বলে মন্তব্য করে রুমিন ফারহানা বলেন, সেটা আগে জানলে কয়জন রাস্তায় আন্দোলনে নামতেন? এটাও একটা প্রশ্ন। যে এইরকম একটা তৌহিদি জনতার উত্থান হবে, ধর্মীয় একটা উত্থান, উগ্রবাদ, এগুলি জানলে আমজনতা মাঠে নামতো না। কারণ মানুষ এদেশে গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকেই কিন্তু শেখ হাসিনাকে হটাতে চেয়েছিল, একটা ধর্মীয় দলের ধর্মীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য না। রুমিন ফারহানা বলছেন ১৯৪৭ সালে দেশভাগ, ৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণ আন্দোলনের পরও দেশের মানুষ প্রতারিত হয়েছে, দেশের সাধারণ মানুষ বারবার রক্ত দিয়েছে এবং প্রতারিত হয়েছে। আসলেই খুবই দুঃখজনক। রুমিন ফারহানা খুব তীক্ষ্ণভাবে বিশ্লেষণগুলো করেছে। আমিও নানাভাবে আনার চেষ্টা করি যে গণঅভ্যুত্থানের আগের রূপ আর পরের রূপের সাথে মেলে না। গণঅভ্যুত্থানের মূল এটা ছিল যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, কিন্তু এটা পরে দেখা গেল যে তৌহিদি জনতার বাংলাদেশ গড়ার একটা চেষ্টা, যার শত শত মাজার ভাঙা, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করা, প্রথম আলো, ডেইলি স্টারে হামলা করা, সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করা, এমনকি মেয়েদের খেলাধুলা বন্ধ করার মতন স্পর্ধা দেখানো হয়েছে। এখনো পর্যন্ত সেই ধারা চলছে। উগ্রবাদের পথে তরুণরা যেভাবে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে, তার কিছু কিছু ঘটনা এখন দেখা যাচ্ছে যে তাদেরকে আটক করা হচ্ছে, কিন্তু তাদেরকে কি প্রতিহত করা সম্ভব? সেই গণঅভ্যুত্থানের নেতারা এখন কোথায় হারায় গেল? এটাই হচ্ছে প্রশ্ন, দর্শক।